Yeah. At last, I'm making a review on Royal Enfield Classic 350. In fact, this is my first review on a Royal Enfield bike. এর আগে বাইকটা আমি রাইড করছি, রাইড করে I prepared an script. This is the script. But এরপরে স্ক্রিপ্ট রেডি করার পরে যে বাইকটা রিভিউ করব কোনো বাইক পাচ্ছিলাম না। At last এটা পসিবল হলো। যাই হোক, ইটস ক্লাসিক 350. 2009 সালের নভেম্বরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 লঞ্চ করে and after launching of this classic 350 motorcycle lovers were saying that this is the modern version of Royal Enfield Bullet, but actually that is not. Later Royal Enfield proved that this is not modern version of Royal Enfield Bullet. This is a different bike, this is a different class, and that is Royal Enfield Classic 350. In fact, Royal Enfield history te Royal Enfield Classic 350 is their most successful মডেল, মানে এই বাইকটা বা এই মডেলটা সব থেকে বেশি সেল হয়েছে। কেন রয়্যাল এনফিল্ডের এত নাম, এত ভাইব? ডেফিনেটলি দেয়ার ইজ রিজন। ইটস নট জাস্ট এ মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন, ইটস এ জার্নি। Buying a Royal Enfield is not just ownership, it's a prestige. And it's not just a bike, it's an emotion. And that's why this bike has too many craze. আর এই কারণেই আজকে এই রিভিউটা করতে আসছি। রোজার সময় খুবই অল্প সময়ে রিভিউটা করতে হবে। অনেক বেশি রাইড করে কথাবার্তা বলা যাইতো, বাট আমার মনে হয় খুব কম্প্যাক্ট ভাবে শর্টে আমি রিভিউটা সেরে দিব। ইনফ্যাক্ট ইউ ক্যান সে দিস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, নট এ কমপ্লিট রিভিউ। ইনফ্যাক্ট কমপ্লিট রিভিউ দাঁড় করাইতে গেলে অনেক সময় নিয়ে করতে হয়, আরো বেশি এক্সপেরিমেন্টের প্রয়োজন আছে। সো ইটস জাস্ট এ ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। And before going to the review, let me explain the features and specifications. প্রথমে ইঞ্জিন টাইপ নিয়ে কথা বলি। এটার ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড একটা ইঞ্জিন, আর সিসি হচ্ছে 349 সিসি। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 20.2 বিএসপি, যেটা হিট করে 6100 আরপিএম এ, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 27 নিউটন মিটার, যেটা হিট করে মাত্র 4000 আরপিএম এ। দ্যাট ইজ দ্য ম্যাজিক। আর এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, আর ক্লাস হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাস, মানে ইউজুয়াল আমাদের বাইকগুলোতে যে ক্লাস প্লেট থাকে ওই ক্লাস প্লেটই, নট স্লিপার ক্লাস। আর এটার গিয়ার বক্স হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স, মানে 5টা গিয়ার পাবেন। আর এটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন 41 mm, যেটা ট্রাভেল এরিয়া হচ্ছে 130 মিলিমিটার। আর এটার রিয়ার সাসপেনশন হচ্ছে ডুয়াল শক সাসপেনশন, যেটা 6 স্টেপ অ্যাডজাস্টেবল, আর এটার ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 90 মিলিমিটার বা 90 মিলিমিটার ট্রাভেল এরিয়া। এবার টায়ারের কথা বলি। এটার হুইল কিন্তু দুইটা সিস্টেমে পাবেন, একটা হচ্ছে স্পোক হুইল আর একটা হচ্ছে অ্যালাই হুইল। দুইটাতেই টায়ার সাইজ সেম। ফ্রন্টের টায়ার হচ্ছে 100/90 সেকশনের টায়ার, আর রিম সাইজ হচ্ছে 19 ইঞ্চি। আচ্ছা, রিয়ার টায়ার সাইজ হচ্ছে 120/80, আর রিয়ারের রিম সাইজ হচ্ছে 18 ইঞ্চি। এবার ব্রেক প্রোফাইল নিয়ে কথা বলি। ফ্রন্টের ডিস্ক সাইজ হচ্ছে 300 মিলিমিটার, অবশ্যই এবিএস আছে, আর রিয়ার ডিস্ক সাইজ হচ্ছে 270 মিলিমিটার, আর অবশ্যই এবিএস আছে, মানে হচ্ছে বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। আর ব্রেকিং এর ক্ষেত্রে ফ্রন্টে হচ্ছে টুইন পিস্টন ক্যালিপার, আর রিয়ারে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। সো আলহামদুলিল্লাহ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার পসিবিলিটি মোটামুটি নাই বললেই চলে। আর বাইকটার সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার। বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 195 কেজি। বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টে যাই বলেন না কেন, এই বাইকটার ছোট্ট কিছু ভালো খারাপ দিক আমি দাঁড় করিয়েছি। এগুলো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই বাইকটার যে বিষয়গুলো ভালো লাগছে এই বিষয়গুলো আগে শেয়ার করি। হচ্ছে বাইকটার রাইডিং পজিশন, রাইডিং কমফোর্ট নিয়ে যদি কথা বলি, রাইডিং কমফোর্ট আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ মানে এক্সেলেন্ট লেভেলের কমিউটার কমফোর্ট আপনি পাবেন। মানে লং রাইড, শর্ট রাইড, যে রাইডই বলেন না কেন, অ্যাটলিস্ট রাইডিং পজিশন নিয়ে আপনার কোনো কমপ্লেন বা কোনো ধরনের কোনো পেইন হওয়ার কোনো সুযোগ নাই। মানে সুপার কমফোর্টেবল একটা রাইডিং পজিশন। এরপরে ভালো লাগছে হচ্ছে এই বাইকটার পিলিয়ন সিট যথেষ্ট স্পেশাস। মানে আমার কাছে মনে হয়েছে যে এই পর্যন্ত আমি যতগুলো বাইক পিলিয়ন এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয়েছে দিস ক্লাসিক 350 ক্যান গিভ ইউ মোস্ট কমফোর্টেবল পিলিয়ন এক্সপিরিয়েন্স। মানে এটা নিয়ে কথা বলার কোনো জায়গাই নাই। 3 নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার স্টেবিলিটি। বাইকটা যেহেতু ওয়েট অনেক বেশি, সেই হিসাবে স্টেবিলিটি ভালো পাওয়ারই কথা ছিল। আমি রাইড করে, প্র্যাকটিক্যাল রাইড করে কেমন স্টেবিলিটি পেলাম চলেন রাইড করতে করতে দেখি।
মোটামুটি যথেষ্ট ভালো স্টেবল, বাট এমন বলার সুযোগ নাই যে এত ভালো স্টেবিলিটি আগে কখনো পাই নাই রয়্যাল এনফিল্ড বলে। ভাই এই টাইপের স্টেবিলিটি অনেক বাইকে আমি পাইছি, বাট আমার কাছে মনে হয়েছে স্টেবিলিটি আলহামদুলিল্লাহ দিস ইজ ওকে। এই বাইকটার 4 নম্বর যে ভালো দিক সেটা হচ্ছে বাইকটার সাসপেনশন। এইবার হচ্ছে ও সাসপেনশন পরীক্ষাটা হবে, দেখি ও সাসপেনশন আসলেই কেমন। খুলনার এই রাস্তাতে আমি ম্যাক্সিমাম বাইকের সাসপেনশনটা টেস্ট করি। এই রাস্তাতে যদি সাসপেনশন প্যারা না দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সাসপেনশন ডেফিনেটলি বেটার। বাট আমার তো মনে হচ্ছে আমি মরুভূমিতে বাইক চালাতে আসছি। এখানে অবস্থা পেছনের সামনে ঠিকমতো দেখতেও পারতেছি না। হোয়াটএভার, দেখা দেখির দরকার নাই, ফিলটা পাইলেই হচ্ছে। ফিলটা আমার কাছে মনে হয়েছে ওকে, ফ্যান্টাস্টিক সাসপেনশন ফিডব্যাক। তবে আমি যতটুকু ফিল করছি যে বাইকটা যেহেতু নতুন, সাসপেনশন প্লেটা একটু কম, আর সাসপেনশন ফিডব্যাক ভালো পাচ্ছি। এর কারণ হচ্ছে বাইকের ওয়েট, যেহেতু ওয়েট বেশি বাইকটা লাফাচ্ছে কম, যে কারণে আমার কাছে বেটার মনে হচ্ছে। বাট আরেকটু যখন পুরনো হবে তখন আমার মনে হয় এটার সাসপেনশনটা আরও সফট হবে, তখন আরও বেটার হবে। বাট দ্য গুড সাইড নাম্বার 5, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আমার কাছে মনে হয়েছে এই 5 নম্বর গুড সাইড, এইটার জন্য এই রয়্যাল এনফিল্ডটা ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য টর্ক। জেনারেলি টর্ক পাওয়ার দুইটাই আমি নেগেটিভ পয়েন্টে রাখছি, বাট টর্কের একটা জায়গা যেটার জন্য আমার কাছে মনে হয় রয়্যাল এনফিল্ড, সেই জায়গাটাকে আমি পজিটিভ পয়েন্টে নিয়ে আসছি। সেটা হচ্ছে এটা টোটাল টর্ক হচ্ছে 27 নিউটন মিটার। আর এই 27 নিউটন মিটার টর্ক এটা হিট করে মাত্র 4000 RPM এ। ডেফিনেটলি দ্যাটস দ্য ফ্যাক্ট এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রয়্যাল এনফিল্ড। মাত্র 4000 RPM এই আপনি 27 নিউটন মিটার টর্ক ডেলিভারি পেয়ে যাবেন। ইউজুয়ালি কি হয়, আমরা যে কমিউটার বাইকগুলো রাইড করি এটাতে 13 বা 14 নিউটন মিটার টর্ক থাকে। এই 13 বা 14 নিউটন মিটার টর্ক পাইতে গেলে আমাদেরকে 7000 8000 RPM পর্যন্ত নেওয়া লাগে, মানে বাইকের ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিয়ে তারপরে আমরা 13-14 নিউটন মিটার টর্ক ডেলিভারি পাই। But this Royal Enfield Classic, it can generate 27 Newton meter of torque only at 4000 RPM. আর আমার মনে হয় this is the beauty of Royal Enfield. And good side number 6, that is the build quality. এই বাইকটা আমরা সবাই জানি this is made of fully iron and that's why এটার ওয়েটও অনেক বেশি। আর আমার কাছে টোটাল যতটুকু এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়েছে বা যতটুকু দেখছি বা যতগুলো রয়্যাল এনফিল্ড রাইডারের সাথে এখনো পর্যন্ত কথা বলছি, আমার কাছে মনে হয়েছে যে সবাই এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কনফিডেন্ট। যদিও এই বাইকটার বিল্ড কোয়ালিটি এখনো পর্যন্ত প্রুভ করার সময় কিন্তু হয় নাই, কারণ বাইকটা লঞ্চ করছে ভাই 2-3 মাস হয়েছে। এখন এত তাড়াতাড়ি একটা বাইকের বিল্ড কোয়ালিটি সম্পর্কে কনক্লুশনে আসার কিন্তু অপশন নাই। তারপরেও ইনিশিয়াল যে ইমপ্রেশনটা পাওয়া যায় আমার কাছে মনে হয়েছে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর একেবারে শেষ পয়েন্টটা যদি বলি, মানে ভালো দিকের 7 নাম্বার দিক যেটা আমি পয়েন্ট করে আনছিলাম, দ্যাট ইজ দ্য লুক। ইনফ্যাক্ট লুক অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট ওল্ড স্টাইলের লুক যারা পছন্দ করেন বা একটু ক্লাসিক রেট্রো ওল্ড ডিজাইন, একটু প্রেস্টিজিয়াস টাইপের দেখাবে, একটা ডিফারেন্ট ভাইব দিবে, ওই টাইপের লুক যারা চান ডেফিনেটলি দে উইল লাভ দিস লুক। ইনফ্যাক্ট আমি যতগুলো লোক দেখছি যারা একটু different classes, different choices, they all love this look. In fact, personally, I love this look. So লুকটা হচ্ছে এই বাইকটার আরেকটা ভালো দিক। তাহলে অনেক ভালো দিক হলো, এখন চলেন এই বাইকটার খারাপ দিক নিয়ে কথা বলি। And here you will find the reality. In fact, আমি কোনো একটা ব্লগে বলছিলাম যে this is the high time to come out from emotion to reality. আর এই নেগেটিভ পয়েন্ট গুলো আমার মনে হয় আপনাদেরকে ইমোশন থেকে বাস্তবে এনে ফেলতে পারবে। চলেন তাহলে এটা নেগেটিভ দিকগুলো জানি। যদিও এখন রাত হলে হয়তো এটার পারফরমেন্স প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম, বাট ট্রাস্ট মি গাইজ, এটার হেডল্যাম্প হচ্ছে এটার 1 নম্বর নেগেটিভ দিক। অনেকে এটার প্রেস করছেন যে হ্যালোজেন হিসেবে এটার হেডল্যাম্পের আলো অনেক ভালো, বাট আমার কাছে মনে হয়েছে আসলে এই 350cc এরকম ক্লাসিক এত নাম করা হাতি ঘোড়া টাইপের হিউজ ব্র্যান্ড ইমেজ, মানে ইটস এ বিগ ফ্যাক্ট। এই বাইকটার হেডল্যাম্প আসলে রাত্রেবেলার রাইডের জন্য আমার কাছে মনে হয়েছে একেবারেই পর্যাপ্ত না। আর এই কারণেই আমি এটার হেডল্যাম্প পারফরমেন্সকে নেগেটিভ দিকের 1 নম্বরে রাখছি। যদিও লুকটা ডেফিনেটলি 10-এ 10 পাওয়ার মতো লুক, ফ্রন্টের এই হোল লুকটা, বাট এই হেডল্যাম্পের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে একেবারেই পর্যাপ্ত না। আর এই কারণেই এটার হেডল্যাম্পকে আমি নেগেটিভ দিকের 1 নম্বরে রাখছি। এই বাইকটার 2 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। ইয়েস, ইউ আর লিসেনিং ইট রাইট। অনেকেই এই বাইকটার পাওয়ার টর্ককে পজিটিভ বলছে, বাট আই এম সেইং দিস বাইক ইজ আন্ডার পাওয়ার্ড। আর এই বাইকটাতে যে টর্ক বা পাওয়ার থাকা উচিত তার থেকে যথেষ্ট কম পাওয়ার তার কাছে। কেন বলছি চলেন একটু দেখি।
ক্লাসিক 350 এর পাওয়ার হচ্ছে 20.2 বিএইচপি আর টর্ক হচ্ছে 27 নিউটন মিটার, বাট এটার ওয়েট কিন্তু 195 কেজি। এটার ওয়েটই কিন্তু এটার পাওয়ার টর্কটা কনজিউম করে ফেলে বেশি। অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার টর্ক কিন্তু এই বাইকটা থেকে জেনারেলি কম পাওয়া যায়। যেমন ধরুন আমি একটা হিসাব প্রেজেন্ট করি আপনাদের কাছে। বাংলাদেশে SF 250 লঞ্চ করছে, যেটার পাওয়ার হচ্ছে 26.14 বিএইচপি, যেটার ওয়েট কিন্তু 161 কেজি। SF 250 এর পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.162 বিএইচপি পার কেজি। আর SF 250 টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার, আর SF 250 টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 0.138 নিউটন মিটার। এবার আরেকটা হায়ার সিসির ক্ষেত্রে আসেন, পালসার N250। N250 টোটাল পাওয়ার হচ্ছে 24.16 বিএইচপি আর টর্ক হচ্ছে 21.5 বিএইচপি আর ওয়েট হচ্ছে 162 কেজি। N250 পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.149 বিএইচপি পার কেজি আর N250 টর্ক টু ওয়েট রেশিও হচ্ছে 0.133 নিউটন মিটার পার কেজি। আর এর অপোজিটে ক্লাসিক 350 এর ক্ষেত্রে আসি। ক্লাসিক 350 এর পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 0.104 বিএইচপি পার কেজি। মানে ক্লাসিক 350 এর অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার কিন্তু পালসার N250 বা SF 250 থেকে যথেষ্ট কম। এখন ফ্যাক্ট হচ্ছে ওগুলো 250 সিসির বাইক, এটা কিন্তু 350 সিসির বাইক। সো 350 সিসির বাইক হওয়া সত্ত্বেও এটার অ্যাকচুয়াল ডেলিভারেবল পাওয়ার কিন্তু বাকি 250 সিসির বাইকগুলোর থেকে অনেক কম। এবার টর্কের ক্ষেত্রে আসি। ক্লাসিক 350 এর অ্যাকচুয়াল ডেলিভারেবল টর্ক হচ্ছে 0.138 নিউটন মিটার আর SF 250 এর অ্যাকচুয়াল ডেলিভারেবল টর্ক হচ্ছে 0.13 নিউটন মিটার। মানে SF 250 টর্ক আর এটার টর্ক সমান, যদিও এটার টর্কটা হিট করে মাত্র 4000 আরপিএম এ, আর SF 250 বা N250 এগুলোর টর্কটা বা পাওয়ারটা হিট করতে 6000, 7000 বা 8000 আরপিএম পর্যন্ত লেগে যায়। আর এই কারণে এটার টর্কের এই জায়গাটা, টর্ক হিট করে মাত্র 4000 আরপিএম এ, এটা আমি পজিটিভ জায়গায় রাখছি, বাট টোটাল পাওয়ার এন্ড টর্কে আমি নেগেটিভ জায়গায় রাখছি। সো এটার ওয়েটটাই এটার পাওয়ারটা দুইটাই কনজিউম করে ফেলে বেশি। আমার কাছে মনে হয়েছে এই ওয়েট ফিগারে এটার পাওয়ার হওয়া উচিত ছিল 30 বিএসপি প্লাস আর এটা টর্ক হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট 35 নিউটন মিটার। আর এই কারণে আমি একটু আগে বলছিলাম ইটস হাই টাইম টু কাম আউট ফ্রম ইমোশন টু রিয়ালিটি এন্ড দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এটার পাওয়ার টর্ক আমার কাছে মনে হয়েছে যথেষ্ট কম, বাট প্রয়োজন যতটুকু ততটুকু তো ভাই আপনি 150 সিসিতেও পাবেন বা 100 সিসি বাইক নিয়েও আপনি বাংলাদেশের সাজেক বা আলীকদম উঠে যাবেন। এই বাইকটার 3 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার কমিউটিং ক্যাপাসিটি। এই বাইকটা আপনি যদি ইউজুয়ালি বা ক্যাজুয়াল রাইডের জন্য নেন, মানে রেগুলার সিটি রাইড করে বেড়ান, রেগুলার যে আপনি রাইড করেন ওই রাইডের জন্য এই বাইকটা ইউজ করেন, ইউ উইল নট ফিল দ্যাট মাচ কমফোর্টেবল। যে বাইকটা যেহেতু একটু ভারী এবং বাইকটা অতটা নিম্বল না। চলেন কিছু রাইড এক্সপিরিয়েন্স দেখে আসি, তারপরে কথা বলি। হ্যাঁ, বাইকটা কিন্তু 100% নিম্বল না। দেখেন আমি যখন এইভাবে খেলতে চাচ্ছি ওকে নিয়ে, একটু সময় নিয়ে খেলতেছে, মানে অত ফাস্ট খেলতেছে না। মানে সিটি রাইডে আপনি কমিউটার বাইক ইউজুয়াল 150 সিসি বাইকগুলো নিয়ে যেভাবে আপনি কেটে জ্যাম কেটে বেরোয় যাইতে পারেন, ইউ উইল নট গেট দ্যাট বেনিফিট ফ্রম দিস বাইক, ডেফিনেটলি নট, কারণ ও অনেক ভারী। সো সিটি রাইডে আপনি ইউজুয়াল কমিউটিংয়ের যে ফিলটা বা যে ফ্যাক্টটা এনজয় করেন এই বাইকটা থেকে ওইটা কিন্তু এনজয় করাটা যাবে না। সো সিটি রাইডের ক্ষেত্রে বা ইউজুয়াল কমিউটিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা আপনাকে অত বেশি কমফোর্ট বা কনফিডেন্স দিবে না, বাট হাইওয়েতে গেলে এই বাইকটা নিয়ে আপনি ডেফিনেটলি ডিফারেন্ট কিছু ফিল করবেন। এই বাইকটার 4 নম্বর নেগেটিভ দিক হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 13 লিটার। আমার কাছে মনে হয়েছে একটা বাইক যেটার মাইলেজ মাত্র 30-32 এই রেঞ্জে, 350 সিসি হিসেবে আমার কাছে মনে হয়েছে এই মাইলেজটা যথেষ্ট ঠিক আছে। এর বেশি মাইলেজ এক্সপেক্ট করাও ভুল, যে কারণে মাইলেজ আমি পজিটিভ নেগেটিভ দুইটার কোনো জায়গায় রাখি নাই। বাট যেহেতু 30 রেঞ্জের মাইলেজ দিবে এই বাইকটা, যেহেতু লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য মাত্র 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা আমার কাছে মনে হয়েছে অ্যাকসেপ্টেবল না। অ্যাটলিস্ট 15 থেকে 20 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটার হওয়ার প্রয়োজন ছিল। বাইকটার 5 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার ডান পাশের যে ফুটরেস্টটা আছে বা রাইডার সে যেখানে পাটা রাখে ওইখানে, এই ডান পাশের ফুটরেস্টটা স্পেশালি, যেমন এইখানে যখন পা রাখবেন আর ইঞ্জিনের হিটে আপনার জুতা পুড়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, জুতা প্যান্ট, বা এটা হাইলি রিস্কি। মানে এই ফুটরেস্টের পজিশনটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু সামনে বা এইখানে কোনো একটা কাভার বা কিছু থাকলে বেটার হইতো। এটা হাইলি রিস্কি আমার কাছে মনে হয়েছে, পা এখানে টাচ করলেই কিন্তু পাটা পুড়বে। মানে এটার ফুটরেস্ট পজিশনটা এমন ঠিক ইঞ্জিনের সোজাসুজি, এই জায়গাটা আমার কাছে ভালো লাগে নাই। এটা আমার কাছে মনে হয়েছে অলওয়েজ একটা রিস্কি পজিশন। যদিও অভ্যস্ত হয়ে গেলে এটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে, বা
যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার পা কখনোই পড়বে না। বাট তারপরে আমার কাছে মনে হয়েছে এটা সামহাও ম্যানুফ্যাকচারিংগত একটা উইকনেস আমার কাছে মনে হয়েছে। বাইকটার একটা পয়েন্টকে আমি নিউট্রাল পয়েন্টে রাখলাম, বা টু সাম এক্সটেন্ট কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এটা পজিটিভ পয়েন্টেও রাখা যায়। তো সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং ক্যাপাসিটি। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটার ব্রেকিং ক্যাপাসিটি পজিটিভ কি নেগেটিভ। চলেন এই বাইকটার দুইটা ব্রেক টেস্ট করছিলাম 60 স্পিডে, যেটা আমি সবসময় করি, ওই টেস্টটা দেখে আসি। তার আগে আমাকে একটা মার্ক দিতে হবে, যে মার্কে আমি ব্রেকটা ধরবো। এই যে এখানে একেবারে এক্স্যাক্টলি এটা হবে সেটা না, বাট বোঝা যাবে যে আমাকে এখানে ব্রেকটা ধরতে হবে। ওকে, 60 স্পিডে আমি একটু ব্রেক ধরবো ওইখানে এসে, ওই দিক দিয়ে রাইড করে এসে। একটু মিস করছি হয়তো, তারপরেও আমি দেখি যে কত ফিটে আমি দাঁড়াইছি। ওই যে ওইখান থেকে এইখানে আমি দাঁড়াইছি। এই যে হচ্ছে ফিতা দিয়ে আমি এখন দেখব যে কত ফিটে আসলে দাঁড়াইছে। স্পিড কত ছিল এক্স্যাক্টলি বলাটা আসলে কঠিন, বাট অ্যাটলিস্ট একটা টেস্ট তো হয়ে গেল। 15 ফিট 16 ফিট, দেখি 16 ফিট হচ্ছে এই যে এইখানে, ওই যে 16 ফিটে 32 ফিট এইখানে, আর এটা হচ্ছে এটা 37 ফিট 37 ফিট, মানে 37 ফিটের থেকে হয়তো 5 ইঞ্চি বেশি কম হবে। আর একটা ট্রায়াল দিই, দেখি কি হয়। 80 ও ভাইরে, ব্রেক ছাড়ছে ধরছে, কিন্তু অনেক রিস্কি মনে হয়েছিল আমার কাছে। দাগ হয়ে গেছে দেখেন। বাট এইবার মনে হচ্ছে আমার কাছে যে ডিস্টেন্সটা কমছে। এই যে এইখানে ছিল আগের বার, আর এবার আসছে এইখানে। পুরো মেজারমেন্টটা করে দেখি যে কত ফিটে আসলে দাঁড়াইছে। আসলে সেফটিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয় একটা বাইকের। যাই হোক ভাই, সেফটিটা আগে আমার কাছে। সেই সেফটির কী অবস্থা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র, সেটা হচ্ছে আমার সব থেকে বড় বিষয়। যেহেতু আজকে সুযোগ পাইলাম, যে কারণে ব্রেক টেস্টটা আমি করতে পারছি। থ্যাঙ্কস যে ভাই আমাকে আসলে এই সুযোগটা করে দিল। এই যে হচ্ছে 16 ফিট হচ্ছে এই যে, সরি এইখানেই রাখি এক্স্যাক্টলি, এই যে এইখানে 3টা 16 ফিট। আর টেস্ট করব না, এই টেস্টই যথেষ্ট। ঠিক আছে 16, ওকে 16 আর হচ্ছে 13, এক্স্যাক্টলি 29 ফিট। ইয়েস, টেস্টটা তো দেখলেন। এখন টেস্টটা দেখার পরে আমার কাছে কিছু কিছু জায়গায় এই টেস্ট ছাড়াও আমি যতবার এটার ব্রেক টেস্ট করে যতটুকু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি বা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে বাইকটার ওয়েটটা বেশি হওয়ার কারণে কিছু কিছু জায়গায়, মানে ইমার্জেন্সি যেখানে অনেক শর্ট ডিস্টেন্সে আপনাকে থামতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় ও একটু স্টপিং ডিস্টেন্সটা কিছু কিছু জায়গায় একটু বেশি নিয়ে নেয়। মিক্সড একটা ফিলিংস হয়েছে আমার কাছে। মানে মাঝে মাঝে মনে হয়েছে ব্রেকিং ডিস্টেন্স যথেষ্ট পারফেক্ট, যথেষ্ট ভালো। আবার মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে যে না, ও ডিস্টেন্সটা বোধহয় একটু বেশি নিয়ে নিল। বাট ইমার্জেন্সি সিচুয়েশনেতে আসলে একটা কম্প্যাক্ট জায়গায় থাকতে হবে। ডিস্টেন্স যদি কোথাও আমার প্রয়োজনের থেকে 1-2 ফিট বেশি নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়। সো এই সেন্সে চিন্তা করে ব্রেকিংকে আমি পজিটিভ জায়গায়ও রাখি নাই, নেগেটিভ জায়গায়ও রাখি নাই। বাট ওভারঅল ব্রেকিং ডেফিনেটলি ফ্যান্টাস্টিক। টেস্টে তো আপনারা দেখলেনই যে 30 ফিটের নিচে 60 স্পিডে দাঁড়িয়ে গেল এত বেশি ওয়েটের একটা বাইক। আচ্ছা, সিট হাইটের ব্যাপারটা নিয়ে কথা বলি। আমি হচ্ছে 5 ফিট 6, দেখেন আমি 100% কমফোর্টেবলি দুই পাশে পা রাখতে পারছি। মানে 5 ফিট 4, 5, 6 হলে আমার মনে হয় ইজিলি বাইকটা রাইড। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, ইঞ্জিনে যে লেভেলের ভাইব্রেশন মানুষ বলে, আমার কাছে মনে হয়েছে যে ওই লেভেলের ভাইব্রেশন এর আগে যখন রাইড করছি তখনও পাই নাই, এখনও পাচ্ছি না। মানে রয়্যাল এনফিল্ড হিসেবে, রয়্যাল এনফিল্ডে মানুষ যেটা বলে ভাই প্রচুর ভাইব্রেশন এটা সেটা, ভাই
ভাই ট্রাস্ট মি, আপনি ওই লেভেলের কোনো ভাইব্রেশনই আপনি ফিল করবেন না। অ্যাজ ইউজুয়াল বাইকের মতোই আপনার মনে হবে। মানে আমি নোটেবল কোনো ধরনের ভাইব্রেশন ফিল করতেছি না। আমি R15 এমনি আসছি এইখানে, তারপরে টিভিএস রেডার একটু আগে রাইড করলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে এর থেকে রেডারটা বরং আরও বেশি ভাইব্রেশন জেনারেট করছে। সো ভাইব্রেশন নিয়ে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই প্যারা নাই। মানে মানে ইঞ্জিন রিফাইনমেন্টে আমার কাছে মনে হয়েছে যে কোনো ধরনের কোনো ইস্যু হবে না। দেখি স্পিডে এটার ইঞ্জিন পারফরমেন্স কেমন করে বা স্পিডটা কেমন এনজয়েবল হয়, এটা আমি একটু বুঝতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি। যদিও সামনে একটা অটো একটু ট্রাভেল করবে 60 থেকে 70 পর্যন্ত স্পিড ভালো ওঠে, বাট আমার কাছে মনে হয় যে 70-র পরে গিয়ে স্পিড উঠতে একটু সময় নেয়। 80-র পরে তো একেবারে কচ্ছপ স্পিডে ওঠে, কচ্ছপ। এখানে কিন্তু নিচে অনেক পাথর ছিল, তারপরে এবিএস কিন্তু চমৎকার কাজ করছে, চমৎকার, এক্সেলেন্ট লেভেলের পারফরমেন্স এবিএস এর, গুড। বাট আমার কাছে মনে হয়েছে স্পিড হচ্ছে আপনি 60 পর্যন্ত সেই লেভেলের টর্কি একটা ফিল পাবেন এবং গেইন পাবেন। 60 থেকে 70ও মোটামুটি ভালো তাড়াতাড়ি স্পিড ওঠে, বাট 80-র পরে গিয়ে স্পিড গেইন করতে অনেক সময় নেয়। বাট একটা ফ্যাক্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড কিন্তু ভাই 80-র পরে চালানোর বাইক না। 80 স্পিডে বা 90-100 স্পিডে এই বাইকটা কয়জন চালাবে বা কত সময় চালাবে? এখন ফাইনালি বলি, ফর হুম দিস বাইক ইজ অ্যান্ড ইউ শুড বাই দিস অর নট। ডেফিনেটলি আপনি একটা বাইক কিনবেন কি কিনবেন না, ইট ডিপেন্ডস অন ইউ, ইটস আপ টু ইউ, ইটস ইউর ওন চয়েস, ইটস ইউর মানি, ইউ উইল বাই এ বাইক অর নট, ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ। বাট আমি আমার কিছু এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন আপনাকে দিতে পারি, সেটা আমি শেয়ার করছি। এই বাইকটাকে আপনি প্রাইমারি বাইক হিসেবে কনসিডারেশন করতে পারবেন না। প্রাইমারি বাইক মানে যেটা আপনি সবসময় প্রয়োজনে ইউজ করবেন, ওর জন্য আপনাকে ডিফারেন্ট একটা বাইক রাখতে হবে। আর এই বাইকটা আপনি মাঝে মাঝে একটু এনজয় করবেন, কোথাও ট্যুরে যাবেন, মাঝে মাঝে একটু এই বাইকটার ফিল এনজয় করবেন, তাহলে ঠিক আছে। মানে এই বাইকটা আসলে ইউজুয়াল বা ডেইলি রাইডের জন্য এই বাইকটা না। আমার কাছে মনে হয়েছে এই বাইকটা যদি আপনি কেনেন, আপনাকে ডেফিনেটলি এর পাশাপাশি আরেকটা বাইক রাখতে হবে, প্রাইমারি বাইক যেটা। দিস ক্যানট বি ইয়োর প্রাইমারি বাইক, যেটা আমার কাছে মনে হয়েছে।